ধর্ষণকারীদের ফাঁসি দেওয়ার আগে বিভিন্ন রকম শাস্তি দেয়া হোক, জানালেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা। ধর্ষণের শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড। ধর্ষণ এবং হত্যার দায়ে অপরাধীদের আরও কি কঠোর শাস্তি দেওয়া যায় তা নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী এবং রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য জ্যোৎস্না আগরওয়াল বলেন, ধর্ষণের শাস্তি ফাঁসি। সেই শাস্তি ঠিকই আছে, কিন্তু অপরাধীকে ফাঁসি দেওয়ার আগে ধরে এমন সব শাস্তি দিতে হবে যাতে দ্বিতীয়বার কেউ ধর্ষণ বা হত্যা জাতীয় অপরাধ করার আগে 10 বার চিন্তা করে। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং হত্যা প্রসঙ্গে অভিমত দিতে গিয়ে জ্যোৎস্না দেবী এই অভিমত দিয়েছেন। একই সঙ্গে জ্যোৎস্না দেবী বলেন, কঠোর আইনের সঙ্গে সঙ্গে শৈশব থেকে বাবা মা এবং স্কুল শিক্ষকদেরকে ছেলে মেয়েদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা দিতে পারলে মানসিকতার পরিবর্তন ঘটবে, আর তখন তাদের এই ধরনের নিকৃষ্ট অপরাধ করতে রুচিবোধে বাধা সৃষ্টি করবে। চলুন শোনা যাক বিশিষ্ট আইনজীবী এবং রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য জ্যোৎস্না দেবী কি বলেছেন। দেখুন, এটা যদি আপনি বলেন যে মহিলাদের উপর অত্যাচার নির্যাতিত হওয়া, এটা কিন্তু আদি অনন্তকাল থেকেই চলছে, তাই না? একটা সময় সতীদাহ প্রথা আমরা সবাই জানি যে সমরণ এক ব্যাপার ছিল, তো সেটার একটা রিভলিউশন আসলো। তারপরে দেখুন এই যে 498 একটা ল চালু হলো যে মহিলাদের পুড়িয়ে মারা, বিষ খেয়ে মারা, তারপরে হয়তো মেরে ফেলছে, তারপর বলছে সুইসাইড করছে, তার জন্য একটা নতুন ল তখন আসলো 498। সেখানেও অনেক পানিশমেন্টের ব্যাপার হলো, কিন্তু আজকে সেই 498 বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে গেল, কারণ সেটার কোনো ভ্যালু থাকছে না। এবং কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি যে কিভাবে মানে মেয়ে সন্তানদের মেরে ফেলা হচ্ছে, যে এবং এতে এটা তো সত্যি কথা যে একটা ভারসাম্যের কিন্তু ব্যাপার আছে। তারপরে পাচার হচ্ছে অনেক। হ্যাঁ, ওই তো হচ্ছে, সেগুলো বলছি যে আজকে কন্যা ভ্রূণ যত মারা যাবে তত কিন্তু একটা সামঞ্জস্য, যেটা আমাদের স্ত্রী পুরুষের বলি, সেই জায়গাটায় আসবে না। আজকে আদিকালে যদি আমরা দেখি তো দ্রৌপদীকে পঞ্চস্বামী নিয়ে থাকতে হয়েছিল, তো সেই জমাটা কিন্তু আবার ফিরে আসবে। কারণ যখন দেখছি আমরা যে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে এবং ছেলেরা যেখানে বিয়ে থা করার জন্য কোনো মেয়ে পাচ্ছে না, তখন কিন্তু আক্রোশটা গিয়ে কিন্তু এইভাবেই পড়বে, অন্যের স্ত্রী হোক, বোন হোক, তার মাই হোক, আর যেই হোক না, তার উপরে কিন্তু এই সামাজিক অবক্ষয় সেটা কিন্তু চলে আসবে। কাজে আমাদের এই জায়গাটাতেও যেমন সামাজিক অবক্ষয় যাতে না হয়, সেজন্য যেমন আইন প্রণয়নের মাধ্যমে যেমন যেটা হয়েছে যে কন্যা ভ্রূণ হত্যা, সেটা হচ্ছে আইনত বিরোধী আর কি, তো তার জন্য যেমন আইন আছে, ঠিক সেই রকমই কিন্তু আজকে যেভাবে মহিলাদের উপরে অন্যায় অত্যাচার চলছে, তার জন্য কিন্তু আমাদের আইন প্রণয়নের অনেক দরকার আছে, সেটা অ্যামেন্ডমেন্ট করা আর কি, আইনটাকে কিভাবে অ্যামেন্ডমেন্ট করা যাবে। আর যেটা আপনি বললেন যে মহিলা কমিশনে আমরা যখন ছিলাম, সত্যিকার বলছি, এটা বলতে গেলে তখন কিন্তু এত অত্যাচার হয়নি। এখন যেমন আমরা রোজ দিন দেখছি যে শ্লীলতাহানি হচ্ছে, একটা শিশুও রক্ষা পাচ্ছে না, কিন্তু এত দুর্ঘটনা ঘটেনি, কারণ আমরা তখন কিন্তু ভিজিট করতাম এবং পুরো পশ্চিমবঙ্গ কিন্তু আমরা ভিজিট করেছি, প্রতিটা ডিস্ট্রিক্ট, এবং প্রতিটা ডিস্ট্রিক্টে প্রশাসনিক লেভেলে সব মিটিং করা, তারপরে স্কুল কলেজগুলো হোক, মেডিকেল হোক, সব কিছুতে গিয়ে কিভাবে সচেতন করা, অ্যাওয়ারনেস ক্যাম্প করা, সেগুলো প্রচুর করেছি কিন্তু আমরা। কিন্তু ইদানিংকালে আমাদের পরে কিন্তু আমরা এগুলো আর দেখি না, যেটা আমাদের সময় আমরা কাজ করছি সেই কাজের নমুনা কিন্তু আমরা আর দেখতে পাইনি। কাজে সেই জায়গাটায় মহিলা কমিশনকেও অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল, এবং এই ব্যাপারগুলো, এই ঘটনাটা শুধু মহিলা কমিশন বলে না, এটা আমাদের সামাজিক অবক্ষয়ের একটা ব্যাপার। এই জায়গাটাতে যদি নিজেরা মুভ না করে, তাহলে মানুষ ধরে নেবে যে এখানে আর কিছু হওয়ার নেই। তো এই যে একটা আর্যিকর এত একটা ঘটনা হলো, এটা তো অন ডিউটি অবস্থায় হলো, এবং আমরা যেটা দেখি রাস্তাঘাটে ঘটনা হচ্ছে, আই উইটনেস নেই, তারপরে ধামা চাপা পড়ে যাচ্ছে, কিন্তু এইটা এমন একটা জায়গা, সিকিউর জায়গা, সেই সিকিউর জায়গাটায় কিন্তু সিকিউরিটি দিতে পারলো, এবং দোষীদের কিন্তু ইমিডিয়েট ধরা উচিত, কারণ একটা সিকিউর জায়গায় ঘটনা হয়েছে। এটা যদি আমরা বলতাম যে রাস্তাঘাটে হয়েছে,
তাহলে কোনো ব্যাপার ছিল না। তাহলে এই যে ইনস্টিটিউশনাল ব্যাপারগুলো হচ্ছে, আজকে শুধু এটা ডাক্তার বলে ব্যাপার না, এরকম কিন্তু প্রচুর ইনস্টিটিউশনে মেয়েরা যেমন চাকরি করে, রাত নাই বেরাত নেই, তাদেরকে নিয়ে যায়, তাদের গাড়ি আসে, প্রাইভেট ফার্মে অনেকগুলো দেখেছি, হ্যাঁ, আর নার্সের সঙ্গে। কিন্তু তাদের কিন্তু আজকে প্রচুর ইনস্টিটিউট আছে, তাদের মেয়েদের রাত্রিবেলা কিন্তু পৌঁছে দেয় বা নিয়েও আসে, তাই না? তো সেই জায়গাটা তো এগুলো দেখা উচিত যে কোন কে ডিউটিতে আছে, তার মানে রোল কল করে তাদেরকে পৌঁছে, এবং সে ঠিকঠাক করে পৌঁছালো কি না, তার ইনস্টিটিউশনে সে ফোন করে জানিয়ে দেওয়া যে সে ঠিকঠাক পৌঁছে গেছে। কাজে একটা ইনস্টিটিউশনে যদি এত বড় দুর্ঘটনা হয়, তাহলে রক্ষা কে করবে, তাই না? আরেকটা হচ্ছে যে শিক্ষা, শৈশব থেকে কি শিক্ষাও কোনো মূল্যবোধের কোনো শিক্ষারও প্রয়োজন আছে? শিক্ষার তো ব্যাপার আছে, যে বাবা মারা যদি সচেতন না হয় তার ছেলেমেয়েরা কি করছে, এটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, মেয়ের ক্ষেত্রেও হতে পারে। কারণ আমরা দেখেছি তো যাদবপুরে যে ঘটনাটা হলো, ছেলেটা মারা গেল, সেও তো কারো ছেলে, তাই কিনা? সেও তো কোনো মায়ের ছেলে, কিন্তু সে মারা গেল। আবার আজ এটা যে দেখলাম, একটা মেয়ে, এও তো কারো মেয়ে, কারো বোন, তাই কিনা? তার কারো বান্ধবী, সেও তো মারা গেল, এবং তার বান্ধবী যদি কেউ জড়িয়েও থাকে, সেটাও তো অন্যায়, তাই কি? তো সেই জন্য এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের সবাইকে সচেতন না হলে হতে হবে, সবাইকে সচেতন হতে হবে। এবং আমরা যেটা বলি যে বাবা মা, মানে মা হচ্ছে ফার্স্ট, হচ্ছে মানে শিক্ষিকা মা, এবং মাকেও কিন্তু অনেক ব্যাপারে সচেতন হওয়া উচিত, খোঁজ রাখা উচিত যে তার ছেলে মেয়েরা কী করছে না করছে, কাদের সঙ্গে মিশছে, তার বন্ধু বান্ধব কেমন। যেটা আমাদের সময় হতো যে মায়েরা কিন্তু পিছিয়ে পিছিয়ে খোঁজ নিত যে কোথায় গেল, কত রাতে বাড়ি ফিরলো, এখনো আসেনি কেন। তো এই জায়গাগুলোতে কিন্তু আজকাল বাবা মারাও অনেক জায়গায়, হাই সোসাইটি তো, তারা ওপেনলি ড্রিঙ্কস করে ছেলে মেয়ের সামনে, এবং ছেলেমেয়েরাও তাই শিখেছে। এবং তারা আজকে খাওয়ার পরে তাদেরও কারো তার হুঁশ থাকে না, সে সুস্থ আছে না অসুস্থ আছে, অনেক কিছু হচ্ছে। এবং নেশা, একটা মানুষ নেশাগ্রস্ত না হলে এত বড় ক্রিমিনাল কাজ করতে পারে না, সুস্থ মস্তিষ্কে কোনোদিন এগুলো হয় না কিন্তু, তাই। আর তাছাড়াও আপনারাও দেখুন, আজকে সাইকোলজিস্ট যারা, সাইকিয়াট্রিস্ট যারা, তাদের কাছে গিয়ে দেখবেন কত ছেলে মেয়ে তাদের চেম্বারে লাইন দিয়ে বসে আছে, এবং ঘরে ঘরে বাবা মারাও ডিপ্রেশনে ভুগছে, ছেলেমেয়েরাও ডিপ্রেশনে ভুগছে। এবং এইসব কারণে, এই ডিপ্রেশনের কারণে হোক, যেভাবেই হোক, সেই জায়গাটায় একটা আছে যে তারাও অনেক এরকম ইলিগাল কাজ, অনৈতিক কাজ করছে। এবং আরেকটা সোসাইটি আছে যাদের অনেক চাই, যাদের ঘরে টাকা আছে, প্রচুর আছে, তাদের অনেক কিছু চাই। আজকে আরজি করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আজকে যারা সুপারি বলুন, প্রিন্সিপালই বলুন, তারা যারা ইনভলভ আর কি, তো তাদের কিসের অভাব? তাদের তো কোটি কোটি টাকা আছে, তারা অভিযোগ উঠছে যে ডাক্তারি পাশ করে দেওয়ার জন্য টাকা নেওয়া আছে। তাহলে সে যদি পড়া না শিখে, যদি পাশ না করে ডাক্তার হয়, মানুষ মারা ডাক্তার হবে সে তো। আমরা তো আমাদের এই জমানাটাতে আমরা এখনো ডাক্তার পাচ্ছি যে আমাদের ট্রিটমেন্ট করছে, এরপরে আপনারা দেখবেন মানুষ মারা ডাক্তার হবে, কারণ সেখানে কোনো বডি নিয়ে কালচার হয় না, সেখানে ওষুধ, অনলি মেডিসিন নিয়ে কালচার হচ্ছে। প্রাইভেট মেডিকেল কলেজে কোনো ডিসেকশনের স্কোপ খুব কম আর কি, যার জন্য এই যে বলছি না যে বডি পাচার করে তাদেরকে সেই বডিগুলো দিয়ে ডিসেকশন করে তাদের বোঝানো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কী, তাই কি না? তো এই জন্য বলছি যে এরপরে যারা শুধু পয়সা দিয়ে পাশ করে আসছে, তারা কিন্তু মানুষ মারা ডাক্তার হবে। কারণ আপনি দেখবেন একটা সময় আসবে, আমরা আগে বলতাম না, ডেন্টিস্টের কাছে গেলে একটা দাঁতের বদলে আরেকটা না তুলে দেয়, মানে এইরকম একটা প্রভাব ছিল তো, মানে প্রবাদ ছিল কথা বলে, ঠিক সেরকমই হবে। হয়তো একদিকে গল ব্লাডার আছে, আরেকদিকে আপনার মানে পেট কেটে দিয়ে তাকে তার লাইফটা নষ্ট করে দিল। কাজে সেই জায়গাগুলো কিন্তু অনেক ভাবনার ব্যাপার, বিপজ্জনক। আর যে এত চাহিদা হয়ে গেছে, যার ঘরে এত মায়না পায়, তাদের এত কোটি কোটি টাকা ব্যবসা করা কি আছে যে তারা বডি পাচার করবে, তারা চাকরি দিবে বলে পয়সা নেবে,
তারা ওষুধ বিক্রি করে দেবে, জাল ওষুধ ব্যবসা করবে। কাজে এই যে অনৈতিক কাজ, এদেরকে বলে না ফাঁসি চাই। আমি একটাই কথা বলবো, ফাঁসি দিয়ে লাভ নেই। এদেরকে সারা জীবনের জন্য যাতে তারা জেল থেকে না বেরোতে পারে, এবং বলে না মানুষ কুড়ে কুড়ে মরবে, সেইভাবে মারা উচিত এদেরকে, যে সারা জীবন যেন জেলে থেকে, এবং এদের সুখের খাবার না। আমরা মহিলা কমিশনে ছিলাম, জেল ভিজিট করেছি, এবং অনেককে কাজ করতে হয়, সেইভাবে এদের যেন দৈনন্দিন কাজ করানো হয়, এবং সেখানে বাসন মাজার থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, গাছ লাগানো, এভরি কাজ করতে হয়, এবং খাবারটাও কিন্তু লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়। এই নাকি যে টেবিলে এসে খাবার করে। এদের ওই এমনভাবে জেলে রাখা উচিত যে সারা জীবন যেন না বেরোতে পারে, এবং বাড়ির লোকগুলোরও শিক্ষা হওয়া উচিত যে তাদের বাড়ির লোকগুলো কিভাবে ইনকাম করে নিয়ে আসছে, তারা প্রতিবাদ করে না কেন? আমাদের বাড়িতে তো কেউ ইলিগাল এক পয়সা নিয়ে আসুক না কেন, আমরা তো প্রতিবাদী হই যে এই টাকা কেন আসলো, আমরা এই টাকা দিয়ে আমরা তোমার সংসারে থাকবো না, আমরা দরকার হলে অন্য জায়গায় থাকবো, তোমার বাড়িতে রাখতে দেবো না। তো সেই রকম বাড়ির লোকরা যেন প্রতিবাদী হতে পারে না, তাদের বাড়ির লোকগুলো যেন জেলের ভাতটাই খায়, এবং সঙ্গে যদি পারা যায় ওদেরকেও নিয়ে আসা উচিত, কারণ তারাও সুখ ভোগ করেছে। সবশেষে যে পুজো, মানে পুজোর সার্থকতা তো থাকবে না, মানে মাতৃশক্তির তো পুজো হবে। দেখুন আমাদের দেশে তো পুতুল খেলা হয়ে যাবে, আমাদের দেশে তো মানে মহিলা সমাজকে মানে শক্তি রূপেই তো পূজা করা হয়। আজকে দুর্গা বলি, লক্ষ্মী বলি, কালী বলি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে দেশে মাতৃশক্তি রূপে মেয়েদের পূজা করা হয়, সেই মাতৃশক্তির যদি আজকে এই দৈন্যদশা হয়, তাহলে সে দেশ টিকবে না। তাই আজকে যদি নারী শক্তি না জেগে ওঠে, আজকে চণ্ডী রূপেই জাগতে হবে, মা কালী রূপেই জাগতে হবে, শুয়ে থাকলে হবে না। ওই জন্য সবাইকে জেগে, যদি না জাগে তাহলে আমাদের এদেশের আর উন্নতি হবে না। স্কুলে স্কুলে কি নৈতিক শিক্ষা এবং মেয়েদেরকে ক্যারাটে বা আত্মরক্ষার শিক্ষা হওয়া দরকার? আপনি নিশ্চয়ই দরকার। আমরা একটা সেন্টার করেছিলাম যে ক্যারাটের জন্য, কিন্তু আমরা খুব বেশি দিন চালাতে পারিনি। আর প্রতিটা স্কুলেই আমি যতটুকু শুনেছি শারীরিক শিক্ষা তো আছে, প্লাস মানসিক যেটা কাউন্সেলিং, সেই সেন্টার সেগুলোও আছে, কিন্তু কোথাও অ্যাক্টিভ নেই। এবং এইটা কিন্তু এখন যা অবস্থা, তাতে এই শিক্ষাটা খুবই জরুরি। শারীরিক শিক্ষা মানে আমরা এখন হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া উচিত। শুধুমাত্র আমার ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু অত বুদ্ধি না দিয়ে তাদেরকে এখন মানসিক শিক্ষা দেওয়া উচিত, যাতে যারা এই যে মানে অতি লোভে তাঁতি নষ্ট বলে না, এই লোভ থেকে বেরিয়ে আসতে, অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে পারে, এবং সেখানে অল্পতে যাতে সন্তুষ্ট থাকতে পারে।